This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. অন্যদিকে আবারও অ্যাসিড হামলার ঘটনা ঘটল। অভিযোগ এমনটাই, এবার ঘটনাস্থল বীরভূমের পাইকর এলাকা। বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার মুখে অ্যাসিড ছুড়ে দিয়েছে প্রেমিক। অভিযোগ এমনটাই। ভাবুন একবার, ভয়াবহ এই ঘটনা একটার পর একটা ঘটছে। আবারও প্রশ্ন উঠছে মানবিকতা নিয়ে। গুরুতর জখম ওই তরুণী, এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। ওই তরুণীর প্রেমিককে, যার দিকে অভিযোগের আঙুল, যিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে এখনো পর্যন্ত অভিযোগ, তাকে গ্রেফতার করেছে পুলিশ। বলছে তুই বিয়ে করবি কি না? বললাম যে আমি বিয়ে করব, কিন্তু এখন করব না। আমি ঈদপর তখন আমার মাদেরকে বলবো, আপনার মাদেরকে বলবেন বিয়ের কথা, যদি না রাজি হয় তারপরে তখন দেখা যাবে। মোবাইল দেন করতে করতে আমার মুখে অ্যাসিড মেরে ও ছুটে পালালো। কে? আমি যাকে ভালোবাসি। ও কি নাম? ও আমার যেমন করেছে আমি তেমন অর্ডার চাই। দুটো লোক গেছিল ধানমূলাতে, ভূত নাকি রে, ভয় ওরা পালাইছিল নি, আবার ঘুরে এসে দেখছে তখন চিৎকার করছে যে আমি জলি গেলাম, তো বাঁচাও। সেই লোক দুটো আবার এনে বাড়িতে রেখে গেল। কি চাইছেন? আমি সাজা চাইছি। আর আপনারা বোধহয় জানেন যে 1/7/2024 সালে যে নতুন আইন হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, সেখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে নারীদের উপর যদি কোনো অত্যাচার হয়, যেমন অ্যাসিড ভিকটিম যদি অ্যাসিড ছোড়া হয়, যেমন নারী ধর্ষণ যদি হয়, শ্লীলতাহানি হয়, তাহলে ইনভেস্টিগেটিং অফিসারকে তাদের এগেনস্টে নিশ্চিত পানিশমেন্ট ব্যবস্থা করতে। নিশ্চিত। সাহস পাচ্ছে কি করে? আপনি মুর্শিদাবাদেও দেখুন, একটা অ্যাসিড মেয়েকে ছুড়ে মারলো। কিন্তু কেন হচ্ছে? যারা করছে তারা আসছে কি করে? দেখুন, একটা সার্কুলার আছে সমস্ত মেডিসিনের দোকানে এবং গ্রোসারি শপেও বলা আছে যে অ্যাসিড রাখা যাবে না। অন্যদিকে মাদ্রাসায় নিয়োগ আটকাতে ওএমআর শিটে বাড়তি কালির দাগ দেখতে পাওয়া যাচ্ছে। ওএমআর শিটে কারচুপি করে নম্বর কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। মাদ্রাসার নিয়োগ দুর্নীতির পর্দাফাশ এবার TV9 বাংলায়। CFSL এর রিপোর্টে ব্যাকফুটে মাদ্রাসা সিভিল সার্ভিস কমিশন। সূত্রের দাবি, এইভাবে একের পর এক যোগ্য প্রার্থীকে অযোগ্য বানানো হয়েছে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। সন্দেহজনক ওএমআর সংরক্ষণ করতে বলেছে আদালত। কিন্তু জালিয়াতি ঠিক কিভাবে হয়েছে? সূত্রের মারফত জানা যাচ্ছে যে মাদ্রাসার নিয়োগ পরীক্ষায় 55টি প্রশ্ন আসে। গ্রুপ এর 28টি প্রশ্ন সকলের জন্য আবশ্যিক ছিল। গ্রুপ বি, সি এবং ডি থেকে যে কোনো একটি সেট নিতে হয় পরীক্ষার্থীদের। তারপর ওএমআর শিট সেখানে গ্রুপ এর সঙ্গে বি বা সি অর ডি এর মধ্যে যে কোনো একটা গোল করে কালো করতে হয়। সূত্রের দাবি, পরীক্ষার্থীরা দুটো জায়গায় কালো করলেও তৃতীয় জায়গায় কালো করে তাদের বিপাকে ফেলেছে অন্য কেউ। এই ওএমআর শিট তাই বলছে। মাদ্রাসা সার্ভিস কমিশনে বিস্তর দুর্নীতি। ওএমআর সিট জমা দিয়ে দেওয়ার পর পরীক্ষার্থীর ওএমআর সিটে এক্সট্রা গোল্লা পাকিয়ে তাকে অযোগ্য বানানো হয়েছে। বিরাট দুর্নীতি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব বলছে, যে কালি দিয়ে এক্সট্রা গোল্লা পাকানো হয়েছে সেই কালি আলাদা, অর্থাৎ পরিকল্পিতভাবে যোগ্য পরীক্ষার্থীকে অযোগ্য বানিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনে বিস্তর দুর্নীতি আমরা দেখেছি। এবার মাদ্রাসা সার্ভিস কমিশনেরও ছাপি খুলছে। দুর্নীতির শিকড় কতটা গভীরে, এই প্রশ্ন বিরোধীরা তো তুলবেই। ক্যামেরায় কুণালের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। একজন ক্যান্ডিডেট যে এ এবং বি এই দুটোতে দাগ দিল, সে 55-র মধ্যে সে অনেক বেশি নাম্বার পেতে পারত। তার অ্যাসেস হলো শুধুমাত্র 28 নাম্বার। তার বি এবং সি এর মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশন জানাচ্ছে যে তাদের মধ্যে কনফিউজ, যেহেতু বি এবং সি এনসার্কেল করেছে তাই তার অ্যাসেস হলো না। আসলে এ এবং বি এনসার্কেল করেছিল, সিটা এনসার্কেল করে দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন, তাকে অযোগ্য বানিয়েছে। এবং শুধু তাই না, আব্দুল হামিদের মামলায় সেই সময়ে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সেই সময় নির্দেশ দিয়েছিলেন, CFSL এর নির্দেশ দিয়েছিলেন। সেই CFSL বলে হ্যাঁ, এবং এই যে সি গ্রুপে এক্সট্রা এনসার্কেল করা হয়েছে এটা অন্য কালিতে করা হয়েছে, এবং তার ভিত্তিতে এ এবং বি কে অ্যাসেস করে তার বরাদ্দকৃত নাম্বারের উপর ভিত্তিতে তাকে ইন্টারভিউ নেওয়া হয়। ফলে একদিকে যেমন অযোগ্যদের যোগ্য বানানো হচ্ছে, অন্যদিকে যোগ্যদের অযোগ্য বানানো হচ্ছে এভাবে এক্সট্রা এনসার্কেল করে। কোন বোর্ডে মামলা নেই, মাদ্রাসা বোর্ডে সবচেয়ে বেশি দুর্নীতি। কারণ
কেন্দ্র সরকারের পাঠানো স্টাইপেন্ডের টাকা লুট হয়ে যাচ্ছে। 225 কোটি টাকার কোনো খোঁজই নাই। মুসলিম সমাজ আজকে ওদের ভোট ব্যাংক হয়ে গেছে। মুসলিমরাও জানেন যে আমাদের আর অন্য রাস্তা নেই, টিএমসিকে ভোট দিতে হবে। আর এই জন্য টিএমসি জানে এদের জন্য কাজ করার দরকার নেই, এদের কোনো অধিকার দেওয়ার দরকার নেই, এদেরকে শিক্ষিত করার দরকার নেই, এরা এরকমই থাকুক আর আমাদের ভোট দিয়ে যাক। আজকে মুসলমান সমাজকে ভাবতে হবে যে কিসের জন্য ওরা টিএমসিকে জিতিয়ে রেখেছেন, তাদের সর্বনাশ করার জন্য। এবার কলকাতা পুর এলাকায় বস্তি বা উত্তরণের জমি নিয়ে মেয়রের সিদ্ধান্তে একটা বিতর্কের পরিবেশ তৈরি হয়েছে। শহরের সব বস্তির জমি ঠিকার অধীনে আনার সিদ্ধান্ত পুরসভার, আর এই সিদ্ধান্তের জেরে বস্তির জমিতে প্রমোটারদের দাপট বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। পুরসভা সূত্রে খবর, 72 নম্বর ওয়ার্ডে 2টি বস্তির বাসিন্দাদের উচ্ছেদ করে সেখানে প্রমোটিং করার সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হন। এরপরই বস্তি থেকে যাতে কাউকে উচ্ছেদ না করা হয় তার জন্য কলকাতার মেয়রকে গোটা বিষয়টি দেখতে বলেন। আর এই পরিস্থিতিতে বস্তি থেকে যাতে মানুষকে উচ্ছেদ না করা হয় সে ব্যাপারে সক্রিয় হতে গিয়ে ঠিকার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বস্তি বিভাগ সূত্রে খবর, প্রায় 3500 বস্তি রয়েছে গোটা কলকাতায়। আর এই বস্তির জমির মালিকানার চরিত্র এক এক জায়গায় এক এক রকম। অনেক জায়গায় রয়েছে বস্তিতে তার নিজের জমিতে বাড়ি করে রয়েছে সাধারণ মানুষ, সেই জমি বা সেই মালিকানা কিভাবে ঠিকার অধীনে যাবে সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আবার বেশ কিছু এলাকা রয়েছে যেগুলো রেল বা পোর্টের অধীনস্থ, সেগুলো কি করে রাজ্য সরকার ঠিকার আওতায় নিয়ে আসা হবে? মূলত যে আইন রয়েছে সে আইনের গেরোয় আটকে যাবে গোটা সিদ্ধান্ত। কিন্তু সেটা কি জানেন না ফিরহাদ হাকিম? তাহলে এই সিদ্ধান্ত নিলেন কেন? মূলত পুরসভা সূত্রে জানা গিয়েছে ঠিকা জমিতে প্রমোটিং বা প্রমোটারদের সবচেয়ে বেশি দাপট থাকে, অথচ বস্তি জমি প্রমোটারদের থাবা থেকে বাঁচাতে এই ঠিকার আওতায় আনার কথা জানিয়েছেন ফিরহাদ হাকিম। সব মিলিয়ে আদৌ কি বস্তিগুলিকে বাঁচানো যাবে সেটা নিয়েই পুরসভার অন্দরমহলে উঠেছে প্রশ্ন। ক্যামেরায় বিনোদ সিংয়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। 72 ওয়ার্ডে এরকম 2টো বস্তি, সেগুলো প্রমোটারের থাবায় চলে গেছে। অর্থাৎ গরিব মানুষ তারা হয় থ্রেট নয় টাকা নিয়ে তারা কলকাতা ছেড়ে দিচ্ছেন। আগে বস্তিগুলো, বস্তি অর্থাৎ খালি জায়গা, সেখানে যে নিজের বাড়ি করেছে, দ্যাট ওয়াজ এ ভ্যাকেন্ট ল্যান্ড, যেখানে তারা রয়েছে তাহলে তারা ঠিকা টেনেন্ট হবে। এগুলো বস্তি আমাদের ঠিকা টেনেন্সি আন্ডারে চলে আসে। বস্তির লোক তাদের নিজেদের রাইট পাবে। কেউ তুলে নিয়ে প্রাইভেট ল্যান্ড হলে আপনি বেচে দেবেন, আমরা থাকবো বস্তিতে, আপনি যাবেন হাইকোর্টে, বস্তির লোক যেতে পারবে না, সুপ্রিম কোর্টে যাবেন, তারা লয়ার লাগাবে, তারপর আমরা হেরে যাব, আমাদের আপনি উচ্ছেদ করে দেবেন। তার থেকে বস্তির ল্যান্ড ঠিকা হয়ে যাবে। কোনো কোনো বস্তি আছে যেমন মালিকানা সত্ত্ব আছে, কিন্তু তারা অভাবের তুলনায় ওই ইট খোলা বা টালির বাড়িতে রয়েছে, সেখানে 5-10টা ভাড়াটিয়া আছে, এরকমও বস্তি আছে বা উত্তরণ আছে। স্বাভাবিক সমস্ত বস্তিগুলো বা উত্তরণগুলো একসাথে নিয়ে যে যাওয়ার কথা কি বলেছেন মেয়র সাহেব আমি জানি না অতটা ডিটেলসটা। তা উনি তো মহানাগরিক, একদিকে উনি পুরমন্ত্রী, আইনগতভাবে নিশ্চয়ই বিচার বিশ্লেষণ করে বা আইন তৈরি করে যদি কিছু করা যায় সেটা অন্য প্রসঙ্গ। তিনি মহানাগরিক, তিনি মন্ত্রী, কিভাবে বলেছেন। তো আমি আপনাদের বলতে পারি কলকাতা শহরে যে বিভিন্ন ক্যারেক্টারে বস্তি আছে, বিভিন্ন আঙ্গিকে সেগুলো বিচার করতে হয়। অ্যাডিশনাল বস্তি আর রাখবে না এই সরকার, এবং এটা প্রমোটারদের হাতে দিয়ে দেবে, এবং এটা এমনভাবে তৈরি হচ্ছে যেটা বেশিরভাগটাই ওই আমাদের ববিদার ভাইরাই পাবে। ঠিক আছে, পুরোটাই যত বস্তি আছে ঠিকার আন্ডারে চলে যাবে। ঠিকার আন্ডারে চলে যাওয়ার পর সেই ঠিকার ওপরে ফ্ল্যাট তৈরি হবে, এবং সেই ফ্ল্যাট থেকে আমি বলছি ওই বস্তিবাসী মানুষগুলোর আর কোনো জায়গা হবে না। প্রমোটার কীভাবে ওই রকম ঘরগুলো আলাদা করে করে করা সম্ভব? ফলে 10,000, 20,000, 15,000 কিংবা কোনো কোনো জায়গায় ভয় দেখিয়ে লাথি মেরে ভেঙে তাদের তাড়িয়ে দেওয়া হবে, দিয়ে তার উপরে ফ্ল্যাট হবে। সবসময় যে ভালো প্রমোটার আসছে তা তো না, অসাধু প্রমোটারও প্রচুর আসছে। তারা কর্পোরেশনের নিয়মকানুনকে ফাঁকি দিয়ে বা বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তারা চেষ্টা করে সবসময় বস্তিবাসীদের অল্প টাকা দিয়ে তাদের উচ্ছেদ করে দিয়ে সেখানে প্রমোট করার জন্য। এটা খুব অন্যায়, এবং বস্তির মানুষরা সামান্য টাকা পেলেই অনেক সময় ভুলে যাচ্ছে
কোনো সময় বস্তির হয়তো কিছু পুড়িয়ে দেওয়া, ঝুপড়ি বস্তি সব পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেটাও একটা ষড়যন্ত্র বলতে পারি।